আমার আফসোস হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী এবং বাকি যে 5 জন সামরিক বাহিনীর সদস্যকে গত 9 নভেম্বর দিবাগত রাত এবং 10 নভেম্বর এই 2 তারিখের মাঝামাঝি প্রায় 20 ঘন্টার মতো অভুক্ত রেখে লকআপে বন্দি রাখার পেছনে যে ঘটনাটা, এই ঘটনার নেতৃত্ব দিয়েছে আমারই ব্যাচমেট লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। এটা আমার জন্য সহ্য করা অত্যন্ত পীড়াদায়ক। তবে সামরিক বাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা হিসেবে উক্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবের পেছনে যে চেইনটা কাজ করেছে, কমান্ড চেইন, সেইটা সহজে অনুমেয়। তবে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া যদি লেফটেন্যান্ট কর্নেল মাহবুবকে আদেশ দেওয়া হতো, তার বাবা কিংবা তার ভাইকে এভাবে আটক করে তুলে নিয়ে এসে জানোয়ারের মতো লকআপে বন্দি করে রাখবার যদি আদেশ সে পেত, আমি নিশ্চিত লেফটেন্যান্ট কর্নেল মাহবুব সেটা করতেন না এবং তিনি অবশ্যই প্রশ্ন তুলতেন, ইচ লাইফ কাউন্টস। সম্মানিত সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, দয়া করে এসব আচরণ, এসব অত্যাচার, অনাচার নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ নিন স্যার। আপনাদের মতো আমরাও প্রশিক্ষিত সৈনিক এবং সামরিক অঙ্গনের যত রকম সমরবিদ্যা আছে সেগুলোতে আমরাও সমানভাবে পারদর্শী। ভাইয়ের হাত, ভাইয়ের রক্তে রঞ্জিত করবার যে নোংরা খেলায় যারা মেতেছিল এতদিন, এদেরকে আর প্রশ্রয় দেবেন না স্যার। আমাদের সহ্যের সীমার শেষ দিকে আপনারা আমাদেরকে ঠেলে দেবেন না। আমরা এই দেশে আর কোনো রক্তপাত চাই না। সিস্টেমের ভেতর বসে থাকা ফ্যাসিবাদী আচরণে বহুদিন ধরে অভ্যস্ত নোংরা কিটগুলোকে আমরা আর সুযোগ দেব না। ইটস ওভার নাও। কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ হচ্ছে এখনকার প্রেক্ষাপটে হেলদি এবং স্মার্ট একটা রাষ্ট্র দর্শন। এতগুলো সিরিয়াল হত্যাকাণ্ড ঘটানোর পরেও ওদের রেখে যাওয়া ক্লাসলেস উচ্ছিষ্টভোগী কিছু দালাল শ্রেণীর লোকজন এখনও এই সিস্টেমটাকে অস্থিতিশীল করার জন্য ব্যতিব্যস্ত রয়েছে, যার নমুনা আজকের ঘটনার নেপথ্য কাহিনী। পুরো দেশকে আওয়ামীকরণ করতে গিয়ে যেভাবে সিস্টেমটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, এটা সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করবার সময় এখনই। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে ব্যতিব্যস্ত এইসব কতিপয় দালালরা আওয়ামিজম, নাৎসিজমের মতো একটা জঘন্য রকম কালচার যেটা কায়েম করেছিল, তাদেরকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে না পারেন, এটা হবে জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে সরাসরি বেইমানি। আমরা একটি বৈষম্যমুক্ত, আধুনিক ও প্রযুক্তি নির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের বিভিন্ন খাতে অন্তর্ভুক্ত করে নতুন একটা বাংলাদেশ 2 গড়বার পথটি এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের এই ক্ষুদ্র পরিসরের সম্মেলন হোক ইতিহাসের একটা বিরাট সাক্ষী। আনুমানিক 9টা থেকে 9:15। তো এর মধ্যে হুট করে সাদা পোশাকে ডিজিএফআইয়ের কিছু লোকজন ঢুকে একজন পরিচয় দিয়ে বলতেছে আমি মেজর, এবং আমাদের একজন সৈনিক ছিল মুস্তাফিজ, ওকে বলতেছে যে তোমরা সবাই বসো, আর্মি আসতেছে। তো তারা আসলে সংখ্যায় এত বেশি ছিল, তা আমরা মাত্র 6 জন ওখানে ছিলাম, তারা প্রায় 30-40 জন সাদা পোশাকে ছিল। তো এর 15 থেকে 20 মিনিট পরে র্যাবের ইন্টেলিজেন্সের গাড়ি, মোবাইল ট্র্যাকার সহ, তারপরে আর্মির 4টা জিপ, পুলিশের 2টা জিপ এসে আমাদের পুরো গ্রাউ করে ফেলে। তো যখন আর্মির সিও আসলো, একজন লেফটেন্যান্ট কর্নেল আসলো, আমি তাকে উঠে জিজ্ঞেস করলাম যে স্যার আসলে আমাদের এখানে আটক করা হয়েছে কেন, আমরা আসলে কি দোষটা করেছি আমরা জানতে চাই। তো উনি আমাদের বলল যে তুমি বসো, জানানো হবে। তো ওখানে প্রায় 1.5 ঘন্টার মতো বসে, অ্যাট দ্য মিন টাইম তারা কী করতেছে, রেস্টুরেন্ট থেকে যত কাস্টমার ছিল সব কাস্টমারকে চলে যেতে বলে রেস্টুরেন্টটা খালি করতে বললো। তো এই প্রসেসিংয়ে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো 1.5 ঘন্টার মতো সময় লাগার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আমরা কেন এখানে আছি, আমরা কি কোনো দোষ করেছি, আমাদের বিপক্ষে কি কোনো অ্যালিগেশনস আছে বা কোনো ওয়ারেন্ট আছে যে এই আইনি বলে আপনি আমাকে তুলে নিয়ে যাবেন বা কোনো কিছু করবেন। তো আমাদের বলল যে তোমরা বসো, ভদ্রভাবে কথা বলছি, আমাদের অন্য উপায় অবলম্বন করতে বাধ্য করবে না।
তো ওইখানে জানার পরেও যে আমি একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা, তো আমাদের সাথে এমন একটা আচরণ করা শুরু করলো, মনে হচ্ছে যে এই ফ্যাসিস্ট আমলে আমরা ফিরে গেছি। যেমন ফ্যাসিস্ট আমলে যেমন মানুষের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ শুরু করা হতো, আমাদের সাথে সেই রকমের একটা বিষয় শুরু হলো। তা আসলে 70-80 জনের মতো লোক, এর মধ্যে 30-40 জন ইউনিফর্মধারী, অস্ত্র সহ, আমরা মাত্র 6 জন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছিলাম জিনিসটা জানার জন্য, বাট তারা আমার সাথে কোনো কোঅপারেট তো করে নাই। প্রায় 10:45-এর দিকে আমাকে হচ্ছে ওখান থেকে একজন মেজর র্যাঙ্কের অফিসার আসলেন। তাদের নেম প্লেটটা হচ্ছে ঢাকা ছিল দেখে আমি নামটা বলতে পারছি না। তো উনি এসে বললেন যে আমাদের কিছু ঊর্ধ্বতম কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানায় আছে, তোমাদের সাথে একটু কথা বলবে। তা আমি জিজ্ঞেস করলাম যে স্যার, আমাদের সাথে কথা বলবে? আপনারা তো আমাদের ফোনগুলো অ্যাট দ্য মিন টাইম আমাদের ফোনগুলো সবাই নিয়ে নিয়েছে, তো আপনি তো আমাদের ফোনগুলোও নিয়ে নিয়েছেন। আমরা একটু ফ্যামিলিকে জানাই অথবা আমাদের সিনিয়রদের জানাই, সো দ্যাট তারা হচ্ছে আমাদের একটু ট্র্যাক করতে পারে আমরা কোথায় আছি না আছি। এখন উনি আমাকে বলল কি, আমি পারবো না, তোমারে বলছি তুমি চলো। তো আসলে ব্যাপারটা এমন ছিল যে এখানে আসলে বলার আর কিছু ছিল না। সো আমরা ওনার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে ক্যান্টনমেন্ট থানায় আমাদের নিয়ে গেল। ক্যান্টনমেন্ট থানায় নেমে জাস্ট ওই যে মেজর ছিল, মেজর বলল যে তোমরা আসো। তো আসার কোনো কথা নেই, আমাদের জাস্ট হাজতে ঢুকানো শুরু করলো। তো তখন আমি আবার গেলাম ওনার কাছে যে আসলে আমাদের দোষটা কি, আপনি কি দোষে আমাদের তুলে নিয়ে আসছেন? আপনি বললেন যে আমাদের সাথে কথা বলবে, এখন হাজতে ঢুকাচ্ছেন, এইটা কোন ধরনের আচরণ? উনি বলল যে এটা উপরের আদেশ, আমার কিছু করার নাই। তখন আমি বললাম যে স্যার, আমি একজন সাবেক নৌকর্মকর্তা, তো আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না। আমার একটা সামাজিক মর্যাদা রয়েছে, আমার সাথে যারা আছে সবারই একটা সামাজিক মর্যাদা রয়েছে। পুলিশের সামনে তো আপনি আমাকে এভাবে হেয় করতে পারেন না। আগে বলেন যে আমার দোষ কী, অথবা যদি আপনার এমন হয় যে আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চান, আপনার ইউনিটে নিয়ে যান স্যার, আই উইল ফিল গুড যে না অ্যাটলিস্ট আমি হচ্ছে আমার ভাইয়ের কাছে আছি, এই পুলিশের কাছে আপনি আমাকে দিয়ে যাচ্ছেন না। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, কথা বলছি। তো কথা বলছি বলে উনি আর কোনো কথা না বলে ওসিকে বললো যে ওনাদের হাজতে ঢুকান। তো এক রকমের ফোর্স করে, গায়ে পুশ করে, কুকুর বিড়ালের মতো আমাদের 2 জন অফিসারকে এক জায়গায় আর আমাদের 4 জন সৈনিককে আর একটা হাজতে ঢুকানো হলো। ঢুকানোর পরে কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো কিছু নাই। আমরা মনে হয় পানি চাইছি, 2 ঘন্টা পরে আমাদের পানি দেওয়া হয়েছে, রাতের কোনো খাবার নাই। তো সকালবেলা তো এরপরে পুলিশের কাছে যে ওইখানে যে ডিউটি অফিসার ছিল ওনাদের জিজ্ঞেস করলাম, বলল যে ভাই আসলে আমাদের কিছু করার নাই, এটা তো ডিজিএফআই আদেশ, আমাদের কিছু বলার নাই, ডিজিএফআই বলে গেছে আপনাদের এখানে রাখতে। তো অ্যাট দ্য মিন টাইম পরের দিন সকাল হইল। তো আমাদের আসলে আমরা বলবো যে আমাদের ভাগ্য ভালো। আমরা যখন আমাদের হচ্ছে আটক করতে আসে তখন আমাদের গ্রুপে একটা আমি SMS করেছিলাম যে আর্মি নিয়ে যাচ্ছে, এরকম একটা SMS করেছিলাম, এবং আমাদের যারা সৈনিক ছিল ওরা ওদের প্ল্যাটফর্মে আর একটা SMS করছিল। হয়তো ওই SMSটা ওরা আমাদের মোবাইল যখন নিচে দেখতে পারছে, এই জন্য ওনাদের অন্য কোনো প্ল্যান যদি থেকেও থাকে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারে না। তো এই জন্য হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। তো এরপরে সকালবেলা আসলো, সকাল পর্যন্ত ভাই কোনো খাবার নাই, দাবার নাই। আমরা তো সামরিক বাহিনীর লোকজন, আমরা তো জানি যে যুদ্ধবন্দীকেও হচ্ছে তার খাবারটা এনশিওর করতে হয়, বাট আমাদের কোনো খাবার নাই, দাবার নাই, কোনো কিছুই নাই। এরপরে আমাদের প্ল্যাটফর্মের থেকে 2 জন স্যার সকাল প্রায় 10টার দিকে আসলেন। ওনারা থানার বাইরে হাউলিকাউলি করতেছিল যে আসলে আমাদের কোনো খোঁজ পাচ্ছিল না। ওই যে SMS-এর মাধ্যমে ওনারা খোঁজ নিয়ে জানলেন। তারপরে 10টার সময় যখন ওনাদের আমরা দেখলাম, আশ্বস্ত হলাম। তো ওনারা বারবার হচ্ছে কথা বলতেছিলেন ওসির সাথে, প্লাস অন্য জায়গায় কথা বলতেছিলেন, বাট এরপরেও কোনো ছাড়ার নিয়ম নাই, কোনো এক্সপ্লানেশন নেই, কোনো কিছু নাই। তো ওই দিন যেহেতু আমাদের একটা প্রোগ্রাম ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আরেকটা স্মারকলিপি দিব, তো যেহেতু আমাদের উঠাই নিয়ে গেছে, তো আমাদের প্ল্যাটফর্ম যারা ছিল তারা হচ্ছে অনুষ্ঠান কন্টিনিউ করলো, এবং অ্যাট দ্য মিন টাইম হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিয়ে দিয়েছিল, এবং আমাদের যে অবৈধ আটক, এই আটকের ব্যাপারে ওখানে গিয়ে কথা বলে। তো প্রায় সকাল চলে গেল। 2টার সময় হচ্ছে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে খাবার দিল। সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে আমাদের অফিসাররা থানায় টাকা দিয়ে আসছে, সেই টাকা দিয়ে তারা খাবার কিনে দিছে। বাট আমাদের যে ধরে নিয়ে গেছে এতগুলা মানুষ, আমরা যে না খেয়েও থাকতে পারি, কেউ যে অসুস্থ হতে পারে, এরকম কোনো ভ্রুক্ষেপ যেই বাহিনী নিয়ে গেছে তাদেরও ছিল না, পুলিশেরও ছিল না।
মানে এই স্বাধীন দেশে এই বৈষম্য বিরোধী, আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, যে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে চাই, এই রকমের আচরণ শুধু আমি কেন, একটা যারা হচ্ছে রাস্তায় ঘুমায় সাধারণ মানুষ, তাদের সাথে তো এরকমের আচরণ করা উচিত না। ডিজিএফআই, আমি মিনিস্ট্রি অফ ডিফেন্সকে জানতে চেয়েছি যে আমাকে কেন পার্সন নন গ্রাটা করা হয়েছে, অবাঞ্ছিত কেন ঘোষণা করা হয়েছে। তখন মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিজিএফআইয়ের কাছে চিঠি পাঠায় জানতে। ডিজিএফআই থেকে উত্তর দিছে, তার কেন বলতেছে যে মিনিস্ট্রি থেকে আমাকে জানাইছে লিখিতভাবে গত 28শে নভেম্বর যে 30-এ আবেদনপত্রে চাহিদা তথ্য প্রদানের বিষয়টি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জন্য প্রযোজ্য নয় মর্মে উক্ত সদর দপ্তর থেকে জানানো হয়েছে। তার মানে কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের পোষ্য, আমাদের চাকর, দে সার্ভ ফর আস, উই পে দেয়ার স্যালারি, দিস স্টুপিডস বাস্টার্ডস আর টেলিং যে আইন আমার জন্য প্রযোজ্য নয়। এটা হতে পারে না একটা স্বাধীন দেশে। দিস ইজ মাই অনলি পয়েন্ট। এটা স্বাধীন দেশ হইতে পারে না। নেভি চিফ, আর্মি চিফ, বিমান বাহিনী চিফ আমার বন্ধু, আমার কোর্সমেট। আমি এখনো পিএনজি, আমি নেভি চিফকে অনুরোধ করছি, দোস্ত আমার দোষটাকে আমার দোষ বল, আমি আদালতে যে আমি এটাকে বাতিল করাবো, সে কিছু জানাই না। পরে বাধ্য হয়ে যখন তথ্য অধিকার আইনে নোটিশ দিলাম, আমি যখন জিজ্ঞেস করি নেভিতে আমাকে কেন পিএনজি করছে, বলে ডিজিএফআই করছে। ডিজিএফআইকে নোটিশ দিছে, তারা লিখিতভাবে জানাচ্ছে যে আইন তাদের জন্য প্রযোজ্য নয়। ভাই এটার কপি যদি আপনারা কেউ নিতে চান আমি সব দেবো, 5 সেট আনছি, আমার হোয়াটসঅ্যাপে আছে। আই ওয়ান্ট টু প্রোভাইড ইউ দিস ইনফরমেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস বাগার্স, দিস স্টুপিডস, শেখ হাসিনার দোসর, তাদের পুষ্যপুত্র এখনো ডিজিএফআই বসে আছে এবং তারা স্বীকার করে যে আইন আমাদের জন্য প্রযোজ্য নয়। এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার ব্রাদার্স। আপনারা সাংবাদিক, প্লিজ ব্রিং ইট ইন দ্য পিপলস নোটিস। আমি আপনাদেরকে প্রমাণ সহ দিচ্ছি। আমি সচিব বরাবর আপিল করেছি, আপিলে আমি সুন্দর করে জানতে চাইছি কোন আইনের ধারা বলে ডিজিএফআই নিজেদেরকে ইনডিমিনিটি বা এক্সামটেড মনে করে আমাকে জানানো হোক।